গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা বলি ও বজরংবলী। রিপোর্ট যা পেয়েছি তা ভুল নয়। কালীবাড়ির চৌহদ্দিটা দেয়াল দিয়ে ঘেরা। ফটক দিয়ে প্রবেশ করেই সামনে একটা প্রশস্ত উঠান, সেটুকু পেরিয়েই একটা কোঠা ঘর, সামনে একটু বারান্দা। মা তাইতেই অধিষ্ঠান করছেন। এই ঘর বা মন্দিরের দুপাশে খানিকটা করে বাগান, যে সময়ের যা ফুল তার ব্যবস্থা থাকে। কায়েমিভাবে দুটি পঞ্চমুখী রক্তজবার গাছ, এই বরাবর দেখে আসছি। এবারে গিয়ে দেখি উঠানের এক কোণের চৌহদ্দির দেয়াল ঘেঁষে সত্যই একটা মহাবীরজির মন্দির উঠেছে। মাত্র বুক পর্যন্ত উঁচু, দরজাটি তদনুরূপ ক্ষুদ্র। বেশ একটু নিচু হয়ে দেখলে বিঘত দেড়েকের আগাগোড়া সিঁদুর মাখানো অঞ্জনানন্দনের ছোট্ট মূর্তিটি চোখে পড়ে। রামানুচরকে যথেষ্টই শ্রদ্ধা করি, তবুও গোপন করবার চেষ্টা করব না। মনটা বেশ একটু বিষণ্ণ হয়ে গেল। মায়ের মন্দিরের সামনে গিয়ে দাঁড়াতে আরো ব্যথিত হয়ে উঠল মনটা। হাড়ি কাঠটা পোঁতা রয়েছে বটে, তবে তাতে রক্তের ছিটে ফোঁটাও লেগে নেই কোথাও। সকালে যে চাল কুমড়াটা বলি দেওয়া হয়েছিল, তার দুটো খণ্ড দুপাশে আধ শুকনো হয়ে পড়ে রয়েছে। মূর্তির দিকে চাইতে যেন চোখ ফেটে জল এসে পড়ে। কোথায় ললাটের সেই দম্ভ, চোখের সেই দীপ্তি, বরাভয়ের সেই ঐশ্বর্য? একটা নিস্তেজ করুণ ভাব যেন আপাদমস্তক সমস্ত অঙ্গখানি ছেয়ে রয়েছে। হাতের সেই বজ্রমুষ্টিও শিথিল, খড়গ আর দৈত্যমুণ্ড কোন রকমে যেন রয়েছেন ধরে, যে কোনো মুহূর্তেই খসে পড়তে পারে। মূর্তি নিশ্চয়ই আগেকার মতোই আছে। যা শুনেছি এবং যা দেখেছি তারই ওপর আমার মনের প্রতিক্রিয়ার এমনটা বোধ হচ্ছে। তবুও কোনো মতেই সান্ত্বনা পাচ্ছি না। নিজেরাই চেষ্টা করে দু এক জায়গায় বলি প্রথা তুলে দিয়েছি, কিন্তু সে যেন বুঝিয়ে সুঝিয়ে মায়ের সঙ্গে একটা রফা করে। মা যেন প্রসন্ন মনের সন্তানের আবদারে নিজেকে করেছেন বঞ্চনা। এ কিন্তু মনে হচ্ছে একেবারে অন্য রকম ব্যাপার। মায়ের উপর যেন একটা শাসন। মায়ের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে তাকে। পাছে শাসনবিধি লঙ্ঘিত হয়, সেজন্য ওই কড়া পাহারার মধ্যে রাখা হয়েছে। নিজেই বন্ধ করিয়েছি কয়েক জায়গায়, কিন্তু এক্ষেত্রে যতই ভাবছি মনটা ততই যেন বিদ্রোহী হয়ে উঠছে। এভাবে কেন করা হবে বন্ধ? মন্দিরের রোকে বসে পূজারী ঠাকুরের জন্য অপেক্ষা করছিলাম। দিবানিদ্রা সেরে তিনি বৈকালের কাছাকাছি এসে উপস্থিত হলেন। অনেকদিন পরে দেখা। কুশলাদি প্রশ্নের পর মন্দির খুলে একখানি কম্বল বের করে বারান্দায় পেতে দিলেন। দুজনে উপবেশন করলাম। এ কথা সে কথা নিয়ে গল্প চলতে লাগলো আমাদের। বয়োজ্যেষ্ঠ, এদিকে সিদ্ধতান্ত্রিক বলেই জানি, যথেষ্ট শ্রদ্ধা করি। এত বড় একটা ব্যতিক্রম যে ঘটল তার বর্তমানেই তার প্রসঙ্গটা কিভাবে তুলব মনে মনে ভাবছিলাম। উনি নিজেই একসময় প্রশ্ন করলেন, ঠাকুর বাড়িতে কিছু পরিবর্তন লক্ষ্য করলে? অনেকদিন পরে তো এসেছ। সুবিধেই হল। একটু হেসেই উত্তর করলাম, আগে হ্যাঁ, লক্ষ্য না করলেও চোখে পড়ে যান যে, যদিও চোখে না পড়বার মতো করেই গুটিয়ে এনেছেন দেহটাকে। যোগসিদ্ধ তো। একটু পরে একটু কুণ্ঠিতভাবে প্রশ্নটা করে বসলাম, কিন্তু যা শুনছি তা কি সত্যি ঠাকুরমশাই? একটু হাসলেন, বললেন, তোমার কানেও গেছে তাহলে? কথাটা যে সত্যি নয় তার একটা প্রমাণ এই যে নানা আকারে উঠেছে, যার যেরকম খুশি বানিয়ে বলছে। তুমি কি শুনেছ সেটাই না হয় শুনি আগে। বললাম আমি যা শুনেছি। মারোয়ারি পট্টির শেঠ মগ্নিরামের সঙ্গে পূজারী ঠাকুরের বন্দোবস্ত হয়েছে। সে মন্দিরটা বছর বছর ভালো করে মেরামত করে দিয়ে যাবে, যাতে দেবতার নামডাক আরও ছড়িয়ে পড়ে। পীঠস্থানের মতো আয় হয় তারও চেষ্টা করবে। তার বদলে পাঁঠা বলিটা তুলে দিতে হবে মন্দির থেকে। ঠাকুর দেবতা নিয়ে কারবার, তাই মগ্নিরাম ব্যবসায়ী মানুষ, সমঝে বুঝে এগুলো অভ্যেস। আপাতত ঠিক হয়েছে এক কোণে বৈষ্ণব কুলতিলক মহাবীরের ছোট্ট একটা মন্দির তুলে একটি ছোট্ট মূর্তি প্রতিষ্ঠা করা হবে। যদি দেখা যায় যে
বলি বন্ধ করায় কালীমায়ের বিশেষ আপত্তি নেই, নামডাক ছড়িয়ে পড়ছে, বেশি বেশি করে পুজো পড়ছে, আয় বাড়ছে। তাহলে মৌনিরাম এরপর তার মন্দিরটা বড় করিয়ে মিনার কাজটাজ করিয়ে দিয়ে পীঠস্থানের উপযোগী করে দেবে। মহাবীরজির ব্যবস্থাও তদনুরূপ উন্নত করা হবে। যদি দেখা গেল কালীমায়ের মনোপুত নয় নূতন ব্যবস্থাটা, তিনি বলি ছেড়ে দিতে নারাজ, অনিষ্ট হচ্ছে, তাহলে ব্যবস্থাটা নাকচ করে দেয়া হবে। মহাবীর সরে যাবেন, যথারীতি পাঁঠা এসে পড়বে আবার। সবটা শুনে পূজারী ঠাকুর আবার একটু হাসলেন, বললেন, মৌনিরামের কাজ অত কাঁচা নয়, তাহলে শহরের মাঝখানে এমন ফলাও ব্যবসা ফেঁদে বসতে পারত না। ওর মহাবীরকে এখন ঠাঁই নাড়া করে কার সাধ্যি? প্রশ্ন করলাম, কিরকম? কিরকম গোড়া বেঁধে কাজ দেখছ না? মায়ের যত শক্তি সে তো ওই ছাগ মাংস আর ছাগ রক্ত থেকে, তা সেটাই যখন বন্ধ তখন আর ভয়টা কিসের? মা কালীর 12টা বেজে গেছে এখানে, এখনই মহাবীরজিরই জয় জয়কার। হাসতে লাগলেন, বললেন, সবে এসেছ অনেকদিন পরে, মহাবীরের আবির্ভাব নিয়ে অনেক গল্প শুনবে ওই রকম। সে এক চটকদার, মাথাটা তো আমাদের খুবই উর্বর। একটু চুপ করে থেকে বললেন, মহাবীর এসেছেন অন্য পথে, অবশ্য মৌনিরামের হাত ধরেই এসেছেন, তবে পথটা মা নিজেই করে দিয়েছেন। সে আরও মর্মান্তিক কাহিনী। কাহিনীটা শুনলাম। পূজারী ঠাকুর বললেন, মায়ের পুজো যেমন আর পুজো নেই, শুধু উৎসব, আলো, গান বাজনা, আবৃত্তি, তারপর ঘটা করে বিসর্জন, তেমনি বলিও আর বিধিমতো বলির মধ্যে ছিল না। প্রথমত মৌনিরামের দল ওখানেও ঢুকে পড়েছিল। মৌনিরামরা যে মাড়োয়ারি হবে তার মানে কি? বাঙালি হতেই বা বাধা কি? একদিন দেখলাম একটি ছোকরা, 25-26 বছর বয়স হবে, পুজো আরম্ভ হবার আগেই একটা পাঁঠার দড়ি ধরে দাঁড়িয়ে রয়েছে। প্রথম 2-3 দিন কিছু বলল না, বলির সময় হলে উৎসুক করে দিলাম, নিজেই খাড়া ধরে কাটল, তারপর 4টে ঠ্যাং বেঁধে নিয়ে চলে গেল। কেমন যেন ঠেকে একটু। একটা লোক রোজ বলি দিয়ে যাচ্ছে, এ কিরকম উগ্র মানসিক, এ কতদিন চলবে? তারপর একদিন একটু কাঁচুমাচু হয়ে বলল, বলিটা গোড়ার দিকে সেরে নিলে হয় না, অনেক দূর থেকে আসতে হয়। সে কিরকম কথা? বলির একটা সময় আছে, তোমার দূর থেকে আসতে হয় বলে তাড়াতাড়ি সব ছেড়ে ওইটাই আগে সেরে নিতে হবে? তখন কথাটা ভাঙল। কোনো রকম মানসিকের বলি নয়তো, বাজারে একটা পাঁঠার স্টল নিয়েছে, বলি দেয়া মাংস চাহিদা বাড়ছে, বোধহয় শিগগিরই 2টো করে কাটতে হবে, তবে সকালের দিকেই টান বেশি, মন্তর টন্তরের অত দরকার নেই, কপারটা খুলে খাড়াটা বের করে দিলে ও নিজে একটা কোপ বসিয়ে নিয়ে যাবে। আপত্তি করলাম বই কি, এ কি কাণ্ড, বলি না ব্যভিচার। তার পরদিন জন 4-5 এসে উপস্থিত। সব ব্যবসা বিদেশিদের হাতে চলে যাচ্ছে, যখন এখতিয়ার রয়েছে আমার, সাহায্য করব না কেন? আর অনুরোধ নয়, হুমকি, দেখে নেবে এমন কালী ঠাকুর পাড়ায় কতদিন টেকতে পারেন। পূজারী ঠাকুর মুখের দিকে চেয়ে একটু হাসলেন, বললেন, ঘাটাতে সাহস হয় না, যুগ একেবারে পাল্টে গেছে তো। দিলাম কয়েকদিন খাড়াটা বের করে, মনের দুঃখে মাকেই জানাই, 4 পো কলিয়ে এনে ফেলেছ মা, আমার আর দোষ কি? তারপর মা নিজের ব্যবস্থা নিজেই করে নিলেন। ওরা কজন মিলে লিমিটেড কোম্পানি খুলেছে। বিক্রি বেড়ে গিয়ে 1টা থেকে 2টো, 2টো থেকে 3টে দাঁড়ালো। এত দূর থেকে কেটে নিয়ে যেতে বিস্তর অসুবিধে, রিক্সা ভাড়াও লেগে যাচ্ছে। ওরা স্টলের পেছনেই একটা শ্যামামূর্তি বসিয়ে কাজ সেরে নিতে লাগলো। ও ফাঁড়াটা এভাবে কেটে গেলেও সমস্যা কিন্তু মিটল না। সর্বনাশটা এই হয়েছে যে লোকের ভক্তি নিষ্ঠা একদিক দিয়ে কমে গিয়ে একদিক দিয়ে যেন আরও বেড়েছে। ঠাকুর যখন একজন রয়েছেন, তখন পাঁঠাটাকে এমনি জবাই না করে একটা কোপ মেরে নিয়ে আসতে দোষ কি? ভাবটা কতকটা যেন এই রকম। ধর্মটা সস্তা হয়ে গিয়ে একটা হুজুগে দাঁড়িয়েছে। যখন তখন বলির পাঁঠা ডাক দিয়ে হাঁড়ি কাঠের সামনে দাঁড়াতে লাগলো। ফিস্ট হবে কি বনভোজন হবে কি কারুর ছেলের অন্নপ্রাশন? ছোট পাঁঠা, বড় পাঁঠা, সাদা পাঁঠা, কালো পাঁঠা, লাল পাঁঠা, একরকমারই কাণ্ড। অত দেখি না, মনের দুঃখ মনে চেপে খাঁড়াটা বের করে দিই। একদিন শুনলাম একটা খাসির ঘাড়ে কোপ মেরে নিয়ে গেছে।
মনে মনে বললাম, মা আর কত ভোগান্তি লেখা আছে কপালে। জয় মা কালী বলে বলি দিয়ে নিয়ে যাচ্ছে, সেটাও তো একটা মহামন্ত্রই। বলতে পারি না ব্যাপারটা আসলে কি ছিল। তোমরা নিশ্চয়ই তোমাদের নতুন শাস্ত্রের কথা ধরে থাকবে, মনোবিজ্ঞান কি ওই রকম একটা কিছু। কিন্তু আমরা তো বংশ পরম্পরায় মায়ের পূজারী, আমাদের বিশ্বাস তো অন্যরকম। বাড়তে বাড়তে ব্যাপারটা যখন একেবারে চরমে এসে ঠেকেছে, একদিন হঠাৎ মায়ের প্রত্যাদেশ হলো। মা যেন কত কাতর হয়ে এসে বলছেন, বাবা নকুলেশ্বর। কিন্তু সেটা বলার আগে ব্যাপারটা কি হয়েছিল তাই বলি। শরীরটাও তেমন ভালো ছিল না সেদিন। পুজো হোম সেরে উঠতে বেশ দেরি হয়ে গেল। মন্দিরে তালা দিয়ে যখন বাড়ির ভেতর গেলাম, ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজল। একটু ভোগ মুখে দিয়ে শুয়ে পড়লাম। প্রায় আধ ঘন্টাটা হয়েছে, তন্দ্রার ঘোর এসেছে। এমন সময় বাইরের দরজায় কড়া নাড়ার শব্দ উঠল। সঙ্গে সঙ্গে 3-4টি গলা একসঙ্গে হাঁকাহাঁকি, আর তারই মধ্যেখানে থেকে থেকে একটা পাঁঠার ডাক। ছেলেটাকে বললাম, দেখ তো গিয়ে কি ব্যাপার। এসে বলল, বলি দেবে, আপনাকে ডাকছে। তাই দিক এবার বেটারা, আর পারিনে বলে মায়ের উদ্দেশ্যে একটা প্রণাম করে বাইরে এলাম। জন 5-6 জড়ো হয়েছে, মাঝখানে একটা কালো ছাগল বোকা হয়ে গেছে, উৎকট গন্ধ ছড়িয়েছে। জিজ্ঞেস করলাম, ব্যাপার কি এই দুপুর রাত্রিরে? বলল, দক্ষিণ পাড়ার রূপচাঁদ মাইতির বাড়ি থেকে আসছে, পাঁঠাটাকে বলি দিতে হবে। একবার মনে হলো খাড়াটা বের করে দিই, ঝামেলা মিটিয়ে। কিন্তু অন্যায় হয়ে যায় তো। দিনের বেলা যা হচ্ছে তা তো হচ্ছেই, কি আর করা যাবে। এই একেবারে সমস্ত দিনের পুজো সারা হয়ে যাবার পর মা এখন শয়নে, মন্তর না বললেও একটা ব্যাঘাত তো হবেই। কি করে সাহস করা যায়? আজকাল এমনই ভয় হয়, তার উপর দল বেঁধে এসেছে। বুঝিয়েই কথাটা বললাম। ওরই মধ্যে বেশি রোগাগোছের একজন সামনে এগিয়ে এলো, বললে, আপনি যে হাসালেন পণ্ডিত মশাই, মা খেয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছেন, এসব কথা আর এ যুগে চলে? পুজো পদ্ধতিটা একটু বোঝাবার চেষ্টা করলাম। এমনি তো মা খানও না, নিদ্রাও যান না, তবে আমাদের একটা মন গড়া মেনে নিয়ে তো করতে হয় তার সেবা আরাধনা, সেটা ভেঙে দেয়া কি উচিত হয়? বললে, তেমনি আরেকটা মন গড়া কথা মেনে নিলেই তো নিশ্চিন্তে মশাই। মায়ের এতগুলো ছেলে ধর্ণা দিচ্ছে, তিনি কিরে তোরা চাস কি বলে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বেরিয়ে এলেন। একজন যোগান দিলে, আপনি মানুষ হয়ে বেরিয়ে এলেন, আর তিনি তো মাই, সোজা মা নয়, বিশ্বজননী। কি ঠাট্টা করতে কি করে বসবে, ওদিকে যেতে আর প্রবৃত্তি হলো না। একটু হেসেই বললাম, না হয় ছেলেরাই মায়ের কথা একটু ভাবলে। অন্য একজন বললে, এ একটা ন্যায্য কথা বলেছেন, ছিল উচিত, তবে বড় ঠেকায় পড়েছে যে পুরুত মশাই, মাকে সেটা টের পাচ্ছেন না। ঠেকাটা কি? জামাইবাবু এসেছেন। খবরটার গুরুত্বটুকু উপলব্ধি করতে পারলাম কিনা দেখবার জন্য 5 জোড়া চোখ তুলে সবাই মুখের দিকে চেয়ে রইল। বললাম, ভালো কথাই, কিন্তু ফিস্ট সে তো দিনের বেলায়, কাল সকালে এসেই বলি দিয়ে নিয়ে গেলে হবে। বিরক্ত হয়ে উঠেছে সেই রোগা ছেলেটা। বলল, কত আর তর্ক করবি ওর সঙ্গে, ব্যাপারটা কি সব বলে দে না। একদিন ধরে পুরুতগিরি করছেন, এটুকু আর বুঝতে পারবেন না? নিজেই বলে গেল সবটুকু। কেরানি জামাই নয়, পথে ঘাটে যা আকচার দেখা যাচ্ছে। জামাই ষষ্ঠীর দিন রাস্তায় একটা লাঠি চালালে যার 5টা একসঙ্গে গড়িয়ে পড়ে। মিলিটারি জামাই, কাশ্মীর, ব্যাঙ্গালোর, মিরাট, সেকেন্দ্রাবাদ কত জায়গায় ঘুরে দুদিনের জন্য এসেছে। কেল্লায় রয়েছে, ভোর 4টের সময় আবার রওনা দল নিয়ে। কোথায় তা কেউ বলতে পারে না, মিলিটারি কাণ্ড কারখানা তো। অনেক চেষ্টা করে ঘণ্টা 4 ছুটি নিয়ে শ্বশুরবাড়ি এসেছে, তার 1 মিনিট এদিক ওদিক হলে কোর্ট মার্শাল নাকি একটা বললে। এসেছেও যে জামাই, সেটা শ্বশুরবাড়ির টানে বা অন্য কিছুর টানে নয়, পাঁটা কেটেই আনানো হয়েছে তাকে। মিলিটারিতে প্রাণটি হাতে করে কাজ করা তো। বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই ওর শাশুড়ি মানত করে রেখেছিলেন পাঁঠাটা। তা 2 বছর তো জামাইয়ের দেখা সাক্ষাৎ নেই। কোথায় পুনা, কোথায় ব্যাঙ্গালোর, কোথায় কাশ্মীর ঘুরে বেড়াচ্ছে। অপেক্ষা করে করে পাঁঠাটা বোকা বনে গেল। ও পাঁঠা এখন মা কালী ভিন্ন কেউ বরদাস্ত করতে পারবে না। নিরুপায়, তবু একবার শেষ চেষ্টা করলাম। বললাম, তোমাদের কথাই ধরে বলি,
যখন মা ভিন্ন কেউ বরদাস্ত করতে পারবে না ও মোটকা গন্ধ, তখন তোমাদের জামাইবাবুও তো বাদ পড়ে যাচ্ছেন। তাহলে বলিটা শেষ করতে দিলে না, এক পা বাড়িয়ে দিয়ে বললে, পেঁয়াজ রসুন কি করতে রয়েছে মশাই? শালা বোকাকে ঢিট করে দেবো না? নেই না, আপনার কাজ আপনি তো করে দিন। অগত্যা কি আর করি, বের করে দিলাম খাড়াটা। তারপর তোমায় যে বলেছিলাম, তোমরা বলবে নিজের মনে অনাচারটার জন্যে যে ভয়, যে দুশ্চিন্তা, যে মনোকষ্ট জড়ো হয়েছিল, সেইগুলোই একটা রূপ ধরে ওই রকমটা হলো। হতেও পারে, কতটুকুই বা আমরা জানতে পাই মা চৈতন্যরূপিণী কী রূপ ধরে কী খেলা খেলছেন। তবে বংশ পরম্পরায় যা বিশ্বাস করে আসছি, আমার তো মনে হলো মায়েরই প্রত্যাদেশ। সেই রাত্রিরেই ঘুম তো আর আসতে চায় না। তারপর কখন একটু আচ্ছন্ন হয়ে পড়ছি, এলোমেলো নানান স্বপ্ন। তারপর মনে হলো মা যেন শিয়রের কাছটিতে এসে দাঁড়ালেন। প্রথমে তো চিনতেই পারিনি, মুখটা গেছে শুকিয়ে, অমন চুল ফুলে ফেঁপে ঘেটে গিয়ে যেন একসা হয়ে গেছে। অমন যে চোখের জ্যোতি একেবারে যেন নিভে গেছে, যেন কতদিন ঘুমোননি মা। টানা টানা দুটি চোখ যেন রাজ্যের ঘুমে এলিয়ে আসছে। কাতর হয়ে বলছেন, বাবা নকুলেশ্বর, আর পাঁটা খাওয়ার শখ নেই, বলিটা তুই উঠিয়ে দে। সব ভুয়ো বলি, মন্তর নেই, খেতেও তো পাই না। সে তো চেহারা দেখেই টের পাচ্ছিস। একটু যে নিশ্চিন্ত হয়ে ঘুমোবো তারও উপায় রাখলে না এরা। বললাম, তা যেন বন্ধ করলাম মা, আমারও এই অনাচার আর সহ্য হচ্ছে না। কিন্তু এরা সব দেবে কেন বন্ধ করতে? কত বড় একটা সুবিধে। একটু যেন ভাবলেন মা, তারপর বললেন, হয়েছে, তুই এক কাজ কর। শেঠ মগ্নিরাম খুব একটা বড় দাও মেরে চারিদিকে মহাবীরের প্রতিষ্ঠা করে দিচ্ছে। রামানুচর সে তো আমারই অংশ, শুধু খাওয়ার ব্যাপারেই যা একটু প্রভেদ আছে, তা ওটুকু আমি। ছ্যাত করে ঘুমটা ভেঙে গেল। তোমরা বোধহয় বলবে মগ্নিরামের কথাটা আসলে আমি ভাবছিলাম। মন্দিরটা কবছর ধরে মেরামত হচ্ছে না, এদিকে একটা লোক ধর্মের নামে অমন দাতব্য করে বেড়াচ্ছে চারদিকে। মনে তো হবারই কথা, অস্বীকার করব না, দু একবার হয়ে উঠছিল মনে। স্বপ্নটা পেতে একটু দোমনাও হয়ে পড়েছিলাম। তাহলে না হয় পারব একবার কথাটা। মা কিন্তু আর দ্বারস্থ হতে দিলেন না, নিজের ব্যবস্থাটুকু নিজেই করে নিলেন। ঝমঝম বৃষ্টি পড়ছে সকাল থেকে, মন্দিরে লোক আসেনি। পুজো সেরে মন্দিরের চাবি দিয়ে ভেতরে যাব, একটি ছাতা মাথায় দিয়ে মগ্নিরাম এসে উপস্থিত। মনের অবস্থাটা আন্দাজ করতেই পারো। জিজ্ঞেস করলাম, কি খবর শেঠজি, হঠাৎ এই দুর্যোগে? বললে, এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম মাইকে একটা প্রণাম করে যাই। দুর্যোগ সুযোগ সব তো ওরই হাতে। দোরটা খুলে দিলাম। প্রণাম করে উঠলে হাতে মার চরণামৃত দিলাম। ভক্তি ভরে মাথায় ঠেকিয়ে মুখে দিয়ে একবার চারদিকটা দেখে নিয়ে বললে, আহা, মায়ের অপার করুণা, কিন্তু নিজের এরকম দশা করে রেখেছেন কেন বড়মচারী বাবা? বললাম, আপনি ভক্ত শেঠজি, ওটা তো বুঝতেই পারেন। বিশ্বের মা, তার কি নিজের দিকে চাইলে চলে? সে দেখবে ওর ছেলেরা, ওর সেবকেরা। তাই সেবকের অবস্থা তো দেখছেনই মা। মুখটা একটু নামিয়ে নিয়ে মাথা চুলকাতে লাগলো। তারপর আস্তে আস্তে তুললে কথাটা। তারপর যা হলো শুনছই, দেখছো চোখে। বিশ্বাস, নিশ্চিন্ততা, তার সঙ্গে বোধহয় কোথাও যেন একটু দুঃখও। একটু অদ্ভুতভাবে আমার মুখের দিকে চেয়ে হাসলেন পুরুত মশাই। আমার দৃষ্টিতে নিশ্চয়ই তখনও শেষ প্রশ্নটা লেগে রয়েছে। বোধহয় লক্ষ্য করেই একটু সচকিত হয়ে বললেন, ও হ্যাঁ, তুলেছিলাম বই কি কথাটা। তা সেই সমস্যাটা শেঠজি নিজেই মীমাংসা করে দিলে। বললে, মাই ওটা নিজেই ছেড়ে দেবেন, দেখবেন আপনি ব্রহ্মচারী বাবা। আর বজরংবলী মহাবীরজি তো ওরই সন্তান। ছেলে চালকলা খেয়েই দিন গুজরান করছে, আর আমি মা হয়ে তার সামনেই পাঁটা খেয়ে যাচ্ছি। একটা চক্ষু লজ্জা তো আছে। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে শুনছিলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা বলি ও বজরংবলী।
এই গল্পটি আমাদের চ্যানেলে বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা 30তম গল্প। বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের নামের লিস্ট যে প্লেলিস্ট আছে, এই প্লেলিস্ট থেকে আপনারা বাকি গল্পগুলো শুনে নিতে পারেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।